যে তার সিকিউরিটিটার বেশ কিছুটা সমস্যা আছে, যে কারণে তিনি এখন আসতে চাচ্ছেন না। পুলিশকে তো মানে ওই লাঠিয়াল আনসারের মতন পর্যায়ে নিয়ে গেছে। বেগম খালেদা জিয়া অসুস্থ হলেন এবং অসুস্থতা খুব ক্রিটিক্যাল, সংকটাপন্ন চিকিৎসকরা বলেছেন, এবং সেই মুহূর্তে কিন্তু তারেক জিয়া স্ট্যাটাস দিয়েছেন মায়ের পাশে থাকতে না পারার কষ্টের কথাগুলো তিনি জানিয়েছেন, এবং তিনি এও বলেছেন যে তার ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়। আসলে এই যে তিনি ফিরতে পারছেন না, আসলে কার নিয়ন্ত্রণে তিনি? এটা তো মানে যেমন সরকার, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেকের ফিরে আসার ব্যাপারে কোনো রকম আপনার সমস্যা নেই, কোনো বাধা নাই। কিন্তু মুশকিল হয়েছে যে এই যে বাধা নাই বলেছে, বাধা নাই হলো একটা জিনিস, যে ইমিগ্রেশন আটকাবে না, তাকে ছেড়ে দিবে, চলে আসবে, এটা হচ্ছে একটা জিনিস। একটা জিনিস হলো যে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারেক জিয়া দীর্ঘদিন ধরে দেশে বাইরে, এবং সে একটি দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তার সিকিউরিটির একটা ব্যাপার আছে। এখন আমার যতটুকু ধারণা এবং যতটুকু আমি বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে শুনেছি, যে তার সিকিউরিটিটার বেশ কিছুটা সমস্যা আছে, যে কারণে তিনি এখন আসতে চাচ্ছেন না। ওনার সিকিউরিটি এনশিওর করে, এবং সেটা সম্ভবত ইলেকশনের পরে হবে, কারণ ইলেকশনের আগ পর্যন্ত তার স্ট্যাটাস কিন্তু আমরা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বলতে পারি, কিন্তু তার স্ট্যাটাস হচ্ছে আসলে সাধারণ নাগরিক। কাজে সে কিন্তু কোনো স্পেশাল সিকিউরিটি পাচ্ছে না, যেটা মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো পরিবার ভোগ করেছে। তার ছেলে, বোনের ছেলে, বোন সবাই এসএসএফ পেয়েছে। আর এসএসএফের সিকিউরিটি আর সাধারণ সিকিউরিটি কিন্তু কখনোই এক না। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। নাহলে আপনি চিন্তা করেন যেটা কত মর্মস্পর্শী, কত হৃদয় বিদারক, যে একজন ছেলে সুযোগ থাকা সত্ত্বেও তার মায়ের কাছে এই সংকটময় অবস্থায়, এই দুঃসময়ে আসতে পারছে না, মায়ের হাতটা ধরে পাশে দাঁড়াতে পারছে না। এটাও আমাদেরকে বুঝতে হবে। এবং ওই মোটা দাগে অনেকেই বলতে চায় যে আসতে চাচ্ছে না, অমুক না, তমুক না। রনক ভাই, আপনি বলছিলেন শুধুমাত্র নিরাপত্তার কথা বলছিলেন, এখানে কি শুধুমাত্র নিরাপত্তার প্রশ্নে তিনি আসছেন না, না দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে? নিরাপত্তাটা হলো সবচেয়ে বড় কারণ। হলো ওই দেশি বিদেশি ষড়যন্ত্রটা কিন্তু তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্যই। সুতরাং নিরাপত্তা এটা আলাদা না, নিরাপত্তা এটার একই সাথে। এবং সবচেয়ে যেটা চিন্তার বিষয়, যে আমাদের পুরো দেশের অবস্থা আপনি দেখেন এখন, যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই, কোথাও কিছু নাই। এবং পুলিশকে তো মানে ওই লাঠিয়াল আনসারের মতন পর্যায়ে নিয়ে গেছে। কারণ আমি দেখলাম যে ওদিন একটা মেয়ে, তারপরে দেখলাম দুটা ছেলে, যেভাবে পুলিশের ডিসি মাসুদকে মানে বকাবকি করছে, ধমকাচ্ছে, এটা তো কল্পনাও করা যায় না। অধ্যত্বপূর্ণ আচরণ। হ্যাঁ, চরম অধ্যত্বপূর্ণ আচরণ। এবং পাশাপাশি দেখেন যে সেনাবাহিনীকেও এতদিন ধরে আমরা এখানে মানে ফিল্ডে রেখে দিয়ে তাদের প্রতিও যে একটা ভয়, একটা দুর্বলতা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু অনেক ক্ষেত্রে সেনাবাহিনীর উপরেও একই আচরণ করা শুরু করেছে লোকজন। রনক ভাই, আপনি যখন বলছেন যে জনাব তারেক রহমান নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরছেন না, তাহলে এই যে এই অবস্থা, নিরাপত্তার প্রশ্ন যখন ওঠে, তখন আগামী জাতীয় নির্বাচন কিভাবে সম্ভব? তাহলে তো গোটা দেশটাই নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো রকম সুযোগ নাই। পুরো দেশটাই নিরাপত্তাহীনতায় ভুগছে, পুরো দেশটাই একটা আশঙ্কাজনক পরিস্থিতির ভিতর দিয়ে চলছে, পুরো দেশটাই একটা চরম অনিশ্চয়তার ভিতর দিয়ে চলছে। আজকে আমরা এই নভেম্বরের শেষ দিন এসে আমরা ভাবছি যে আর 2 মাস পরেই ইলেকশন, কিন্তু সেটা কতটুকু কিভাবে হবে, জি জি, আগামী সপ্তাহে তো তফসিল ঘোষণা হতে পারে। জি, হবে, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হতে পারে। তো এটা তো বড় মুশকিল। আর একটা জিনিস হলো কি, ধরেন আমি আপনাকে বলি যে অনেকেই এই সরকার সম্পর্কে নানান কথা বলে, কিন্তু
একটা জিনিস চিন্তা করে না যে এই সরকার আসলে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং পরবর্তী যেই সরকারই আসুক, যেই দলই আসুক, তাদের পক্ষে দেশটা চালানো কত কঠিন। আমি ছোট্ট একটা ঘটনা বলি। এটা সরকারি মানে ডাটা, প্রায় 350 ফ্যাক্টরি বন্ধ, প্রায় 40 লাখ লোক বেকার। তো সরকারের ভেতর থেকে এক পর্যায়ে একটা চেষ্টা করা হচ্ছিল ফরেন ইনভেস্টমেন্ট আনার, যদিও ইন্টারিম গভর্নমেন্ট রনক ভাই, আপনি যে এই কথাগুলো বলছেন, কিন্তু আমরা এর আগে দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জাতিসংঘ সফরে গিয়ে বলেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কিন্তু তিনি জিয়াউর রহমানের ছায়া দেখছেন। এগুলো হচ্ছে সব পলিটিক্যাল জার্গন। এই পলিটিক্যাল জার্গনে চলবে না। আমি যেটা বলছিলাম ওটা আমি শেষ করে দিই, আপনি তাহলে বুঝতে পারবেন জিনিসটা, যে সরকারের ভেতর থেকে কিন্তু তারা চেষ্টা করছিল কয়েকটা বেক্সিমকো এবং আরও কয়েকটা ফ্যাক্টরি খোলার জন্য, জাপানিজ ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট, এরকম তারা যোগাযোগ করছিল এবং মোটামুটি ফাইনাল স্টেজে চলে এসেছে। ঠিক তখনই দেখলাম, মানে গতকাল না পরশু যেন, যে জনতা ব্যাংক বেক্সিমকোর এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ইনক্লুডিং ফ্যাক্টরি নিলামে দিয়ে দিয়েছে। আমাদের দেশে নিলাম হলো, সোনা যখন চোরাচালানি ধরে তখন দেখবেন যে 50 ভরি ধরে আর 5000 ভরি পার হয়ে যায়। আর এই 50 ভরিও যখন নিলাম হয় তখন 100 টাকার সোনা বিক্রি হয় 10 টাকায়। এই যে জনতা ব্যাংক এই সময়ে এসে হঠাৎ করে হুট করে কারোর সাথে আলোচনা না করে এই যে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে দিল, এতে তো কোনো লাভ হবে না, এক ফোঁটা লাভ হবে না। কারণ হচ্ছে, আমি আপনাকে বলে দেই যে তাহলে কেন করছে লাভ যদি না হবে? এখানে বললাম তো যে সব কিছু একটা অনিশ্চয়তার ভিতরে চলছে, এবং জনতা ব্যাংকের সাথে, তার মানে জনতা ব্যাংকের বিশেষ কারোর সাথে সরকারের মত পার্থক্য আছে। তা নাহলে সরকার যেখানে একটা চমৎকার ডিসিশন নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল, এবং এই নিলাম করলে পরে ব্যাংকও কোনো টাকা পাবে না, কেউই কিছু পাবে না।